চৈত্র মাস, ভ্যাপসা গরম পড়েছে। বাতাসের কোনো ছিটে ফোঁটাও নেই। গাছের পাতাগুলো একটুও নড়ছে না। এই গরমের মাঝে একটু বাতাসের আশায় এই রাতের বেলায় উঠানে বসে আমি আর রাহাত। রাহাত আমার ছোটবেলার বন্ধু। রাহাতের গ্রামে এই প্রথম বেড়াতে এসেছি আমি। অজপাড়া গা বলা যায় এই গ্রামকে। বিদ্যুৎ নেই, তাই ঘরগুলোতে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। চারিদিকে অনেক অন্ধকার, যদিও চাঁদের আলো খানিকটা অন্ধকার দূর করার চেষ্টা করছে। রাহাতের সাথে গল্প করছি আমি। কথা বলার এক পর্যায়ে রাহাতকে জিজ্ঞেস করলাম, দোস্ত, তুই কি কখনো ভূত দেখেছিস? না তো। তবে ভূতের বাড়ি দেখেছি। কোথায়? আমাদের গ্রামেই। সত্যি? সত্যি। পুরনো একটা জমিদার বাড়ি সেটা। ওইখানে অদ্ভুত অনেক কিছু দেখেছে গ্রামের মানুষ। চল তাহলে বাড়িটা দেখে আসি। তোর কি মাথা খারাপ? এত রাতে ওই পুরনো বাড়িতে যাব? তাতে কি, অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। ভয় পাচ্ছিস তুই? হ্যাঁ, পাচ্ছি। এত রাতে ওখানে গেলে জ্যান্ত ফিরতে পারবো না আর। আরে কিছু হবে না, আমি আছি তো, চল। রাহাতকে এক প্রকার জোর করেই রাজি করলাম। তারপর দুজনে একসাথে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। রাহাতের বাড়ি পেরিয়ে বিলে এসে পড়লাম। চৈত্র মাস বলে বিল শুকিয়ে মাঠ হয়ে গেছে। জনশূন্য বিলের চারপাশে বাড়িঘর নেই বললেই চলে। 10 মিনিট লাগলো হেঁটে বিলটা পার হতে। বিলের পরেই বিশাল এক বাগান। বাগানে বিভিন্ন জাতের উঁচু উঁচু গাছ। বাগানের মাঝেই পুরনো সেই বাড়িটা। বাগানে ঢুকতেই কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো আমার। এতক্ষণ হাঁটলাম, তখন একবারের জন্য এরকম লাগেনি। চারদিক নিস্তব্ধ, নীরব। মাঝে মাঝে দুই একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। রাহাতকে জিজ্ঞেস করলাম, দোস্ত, তোর কি অস্বস্তিকর কোনো অনুভূতি হচ্ছে? এতক্ষণ এরকম অনুভূতি হয়নি। বাগানে ঢোকার পর থেকেই হচ্ছে। আমারও। চল দোস্ত, চলে যাই, রাহাত বলল। আরে সেই তো এসেই পড়েছি, বাড়িটা দেখেই চলে যাব। কিছুক্ষণের মধ্যেই পুরনো বাড়িটার সামনে গিয়ে পৌঁছালাম। একতলা পুরনো জমিদার বাড়ি, অনেক জায়গায় ভাঙাচোরা আর চারিদিক বিবর্ণ অবস্থা। ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকলাম। রাহাত আমার হাত চেপে ধরে হাঁটছে। আমারও খানিকটা ভয় লাগছে, তবে রাহাতকে বুঝতে দিচ্ছি না। রাহাত ফিসফিস করে বলল, শোন, এখানে একটা কুয়ো আছে, ঘরের ভেতরেই। ওখানে যাস না, কারণ ওই কুয়োর কাছেই অদ্ভুত সব জিনিস দেখতে পেয়েছে মানুষজন। আমি কাঁপা কণ্ঠে বললাম, ভয় পাস না, আমি আছি তো। একটা রুমে ঢুকলাম, অন্ধকার চারিদিকে। তখনই হঠাৎ কারোর পায়ের নূপুরের শব্দ শুনতে পেলাম। স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম আমি। রাহাত আরও শক্ত করে আমার হাত চেপে ধরল। ভয় আমার বুক কেঁপে উঠল। নূপুরের আওয়াজটা ছাদ থেকে আসছে। কে আওয়াজ করছে দেখার জন্য ছাদে যাওয়ার সিঁড়ি খুঁজতে লাগলাম। দেখি ছাদে যাওয়ার যে সিঁড়িগুলি ভেঙে পড়ে আছে, তাই ছাদে ওঠা একেবারেই অসম্ভব। সিঁড়ির পাশের রুমে গেলাম। ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে রুমে। রাহাত যেই কুয়োর কথা বলছিল সেটা ওই রুমেই। রাহাতের বারণ সত্ত্বেও কুয়োর ভিতর উকি মারলাম। তখন যা দেখলাম, সেটা দেখে আমি হয়তো জীবনেও ভুলতে পারবো না। দেখি কুয়োর ভিতর টকটকে লাল পোড়া কাঠ আর গাছের গুঁড়ি। কুয়োর ভেতরটা জ্বলন্ত কয়লার লাল আলোয় আলোকিত। আর কুয়োর ওপর থেকে নিচের দিকে একটা মোটা দড়ি ঝুলনো। সেই দড়িতে ঝুলছে সাদা কাপড় পরা একটা লাশ। বীভৎস এই দৃশ্যটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। উল্টো দিকে ফিরে দৌড় দিলাম। রাহাত আমার আগেই দৌড় দিয়েছে। যতক্ষণ বাগানের ভিতর দৌড়াচ্ছিলাম, ততক্ষণ কানে জোরে জোরে নূপুর আওয়াজ বেজেছে শুধু। বাগান পেরোতেই নূপুরের শব্দ হারিয়ে গেল। ফিরে এলাম রাহাতের বাড়ি। অনেক বকা শুনলাম রাহাতের। পরদিন সকাল, সূর্যের আলো ভালো করে ফুটেনি তখনও। রাহাত ঘুমাচ্ছে। একা একা হেঁটে চলে আসলাম জমিদার বাড়িতে। কুয়োটার কাছে গেলাম। ভিতরে উকি দিয়ে দেখি কিছুই নেই, আর কুয়োতে কোনো দড়িও ঝুলনো নেই।
ধীর পায়ে বেরিয়ে আসলাম বাড়ি থেকে। বাগানে তখন ঝিরি ঝিরি বাতাস বইছে। ফিরে তাকালাম পুরনো জমিদার বাড়িটার দিকে। রাতের ভয়ঙ্কর সেই জমিদার বাড়ি এখন নিতান্তই অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি পা বাড়ালাম বাড়ির দিকে। চোখে ভাসছে রাতে ঘটে যাওয়া অদ্ভুত সেই দৃশ্যগুলো।